আজকের এই ভিডিওটা দেখার পর আপনি শুধুমাত্র 5 মিনিটের মধ্যে পেনি স্টকসকে খুঁজতে পারবেন। এবারে হয়তো ভিডিওটা 5 মিনিট অনেকটা লম্বা হবে, কারণ সমস্ত বিষয়টা আমি আপনাকে বোঝাবো, কিন্তু আপনার খুঁজতে টাইম লাগবে শুধুমাত্র 5 মিনিট, এর বেশি নয়। তাহলে আসুন ভিডিওটা শুরু করছি। আপনার খুব কাজে লাগবে ভিডিওটা, সেই কারণে ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। তাহলে সবার প্রথমে প্রশ্ন হচ্ছে যে পেনি স্টক, এই কথাটা হয়তো অনেক মানুষরা বুঝতে পারেনি পেনি স্টকটা কি। তাহলে এই পেনি স্টকের অনেক রকম ডেফিনেশন আছে। অনেক মানুষরা মনে করে যেই শেয়ারের প্রাইসটা হয়তো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা হবে তাকে বলা হবে পেনি স্টক। আবার আমেরিকার যে স্টক মার্কেট আছে সেখানে মানুষরা বলছে যেই শেয়ারটার প্রাইসটা $1 কম হবে, মানে 80 টাকার কম হবে, তাকে বলা হবে পেনি স্টক। আবার অনেক মানুষরা বলছে যেই শেয়ারের প্রাইসটা 100 টাকার কম হবে তাকে পেনি স্টক বলা হবে। তাহলে অনেক রকম ডেফিনেশন আছে। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা বেসিক্যালি একটা অ্যাভারেজ অ্যামাউন্টকে ধরে নিচ্ছি, শেয়ারের প্রাইসটাকে, সেটাকে ধরছি আমরা 100 টাকা। যে 100 টাকার মধ্যে যে শেয়ারের প্রাইসগুলো আমরা দেখতে পাবো, যে শেয়ারগুলো দেখতে পাবো, সেগুলোকেই বেসিক্যালি বলা হবে পেনি স্টক। এবার আপনি কিভাবে এগুলোকে আপনি খুঁজতে পারবেন, তার জন্য আমরা আজকে ইউজ করব একটা স্ক্রিনারকে। এটা বেসিক্যালি আমি আগেও ইউজ করেছি, আপনি দেখেছেন। এর মধ্যে আপনি আপনার অ্যাকর্ডিং জিনিসগুলোকে এন্টার করে যেটা আপনি দেখতে চান সেটা লিখলে আপনার সামনে স্টকস বেসিক্যালি চলে আসবে। ওকে, তাহলে সবার প্রথমে আপনি গুগলে এসে স্ক্রিনার লিখবেন। লেখার পর আপনি বেসিক্যালি টুলসে ক্লিক করে দেখুন এখানে ক্রিয়েট এ স্টক স্ক্রিন বলে লেখা আছে, এটা আপনি সিম্পলি ক্লিক করবেন। এবারে এর মধ্যে আপনার যে কোয়ারিটা আছে, যেমনটা আমি আপনাকে বললাম যে আমাদের চাই 100 টাকার মধ্যে শেয়ারের প্রাইস, সেটাকে আমাদের বলা হবে পেনি স্টক। তাহলে এখানে আপনি সিম্পলি লিখবেন কারেন্ট প্রাইস। যেমন যেমন আপনাকে বলছে আপনি দেখে রাখুন, লাস্টে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, সেটার অ্যাকর্ডিং আপনি লিখবেন আপনার অ্যাকর্ডিং। ওকে, কারেন্ট প্রাইস লিখবেন। কারেন্ট প্রাইস চলে এসছে। এবারে 100-র মধ্যে তাহলে লেস দেন আমাদের লিখতে হবে। তাহলে লেস দেন, তাহলে 100 লিখবো আমরা। এবার এই যে প্রাইসটা আমি লিখলাম, যদি আপনার মনে হয় যে লেস দেন 50 করলে আপনার অ্যাকর্ডিং ঠিক হবে, তাহলে আপনি সেটাই করতে পারেন। ওকে, আমি যেহেতু একটা হাইপোথেটিক্যাল ফিগার এখানে লিখে নিয়েছি, সো এটার অ্যাকর্ডিং আপনি বুঝুন। তাহলে লেস দেন 100 লিখলাম। এরপরে না আপনি অ্যান্ড ইউজ করবেন। অ্যান্ড লেখার পরেই কিন্তু আমরা নেক্সট যে কোয়ারিটা আমাদের এখানে এন্টার করব সেটাকে আপনি লিখবেন। ওকে, না হলে আপনি রান দিস কোয়ারিতে ক্লিক করলে কিছু আসবে না। দেখি একবার আমি আপনাকে সরে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা সিম্পলি 100-র মধ্যে স্টক মার্কেটে কতগুলো স্টক আছে, যদি আপনি এটাকে যদি খুঁজতে চান, তাহলে রান দিস কোয়ারিতে ক্লিক করবেন। দেখুন এখানে টোটাল 2285টা স্টকস টোটাল চলে এসছে, মানে এতগুলো স্টকসের শেয়ারের প্রাইসটা 100-র নিচে আছে। ওকে, এর মধ্যে আমরা কিছুই বুঝতে পারবো না দেখে, আরও আমাদের জিনিসকে এখানে এন্টার করতে হবে। তবে লাস্টে আপনি অ্যান্ড অবশ্যই ইউজ করবেন। এরপর আমাদের দেখতে হবে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপের মানে হচ্ছে কোম্পানিটার আয়তনটা কত বড় হচ্ছে। এবারে আপনি বেসিক্যালি পেনি স্টক খুঁজতে যাচ্ছেন, এবারে যদি কোম্পানিটা 1-2 কোটির হয় তাহলে তো প্রচুর রিস্ক হয়ে যাবে আমার অ্যাকর্ডিং। সেই কারণে আমরা বেসিক্যালি একটা অ্যাভারেজ রেঞ্জ ধরে নেব, যে আমাদের চাই মার্কেট ক্যাপ যাতে কোম্পানিটার অ্যাটলিস্ট 500 কোটির বেশি হয়, কিন্তু আবার 5000 কোটি যাতে কম হয়, কারণ 5000 বেশি হয়তো সেটা মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে চলে আসতে পারে। সেই কারণে যেহেতু আমরা স্মল ক্যাপ পেনি স্টকে খুঁজছি, তাহলে 500-র বেশি 5000-এর কম আমরা এখানে এন্টার করব। তাহলে মার্কেট ক্যাপ আপনি লিখবেন। মার্কেট ক্যাপ দেখুন লিখে চলে এসছে। তাহলে এখানে আমরা লিখব 500-র বেশি, তাহলে গ্রেটার দেন 500 লেখার পর আপনি সিম্পলি আবার অ্যান্ড লিখবেন। আবার মার্কেট ক্যাপিটালাইজেশন আপনি লিখবেন। লেখার পর আবার গ্রেটার দেন, সরি লেস দেন হবে এটা, কারণ 5000-এর ভেতর আমাদের চাই, লেস দেন 5000। ওকে, দ্যাটস ইট। এবারে যদি আপনি এটাকে রান দিস কোয়ারিতে ক্লিক করেন, তাহলে আপনি দেখুন যেখানে প্রথমে আমাদের 2200-র বেশি স্টকস ছিল, এখন আমাদের সামনে চলে এসছে মাত্র 186টা স্টক। ওকে, এখনও ইনাফ নয়, আরও আমাদের এখানে জিনিসকে এখানে এন্টার করতে হবে। তবে লাস্টে আপনি অ্যান্ড অবশ্যই কিন্তু এখানে ইউজ করবেন। ওকে, এবারে যেহেতু ছোটো কোম্পানি, তাহলে ছোটো কোম্পানির ওপর ডেপ্থ অর্থাৎ লোন কিন্তু অনেক বেশি হতে পারে। সেই কারণে আমরা এমন কোম্পানি খুঁজব যার উপর ডেপ্থ অর্থাৎ লোন যতটা কম হওয়া যায় ততই কিন্তু বেটার। তাহলে এখানে আমরা সিম্পলি একটা কিওয়ার্ডকে এন্টার করব, ডেপ্থ টু ইকুইটি রেশিও। ডেপ্থ টু ইকুইটি রেশিও লেখার পর এবারে ডেপ্থ টু ইকুইটি বেসিক্যালি যদি আমরা এখানে লেস দেন 1 এন্টার করি, তাহলে বেসিক্যালি ইকুইটিটা ডেপ্টের থেকে ডবল আছে। আর আমাদের এটাই চাই, যাতে কোম্পানির কাছে ইকুইটি অর্থাৎ শেয়ার যাতে বেশি থাকে, লোন যাতে কম থাকে, অর্ধেক থাকে তার তুলনায়, তাহলে কোম্পানিটা বেসিক্যালি সেফ থাকবে।
আপনি এটাকে লেস দেন 1ও করতে পারেন বা আপনি লেস দেন 0.5ও করতে পারেন আপনার অ্যাকর্ডিং। তবে আমি এখানে সিম্পলি আমি এখানে লিখছি যে 100 যাতে ভেতরে থাকে। লেখার পর আপনি অ্যান্ডে ক্লিক করবেন। ওকে, যদি আমি এতটা আপনাকে রান দিস কোয়ারি করে আমি দেখিয়ে দিই, তাহলে দেখুন 185 থেকে এখানে চলে এসছে 130+ কোম্পানি। ওকে, মানে এটা বেসিক্যালি কী হচ্ছে, স্ক্রিন করে আমরা বেসিক্যালি কোম্পানিজগুলোকে ছাঁটাই করতে পারছি। এটাই মানে স্কিনারের কাজ। এবার হচ্ছে রিটার্ন অন ইকুইটি, এটা আমি লিখে দিই তারপর বোঝাচ্ছি কী ব্যাপারটা। রিটার্ন অন ইকুইটি, এবার দেখুন কোম্পানি বেসিক্যালি দুভাবে কোম্পানিকে গ্রো করার জন্য পয়সা নিয়ে থাকে। এক তো হচ্ছে নিজের কাছে যতটা ইকুইটি আছে, ইকুইটি মানে যতটা অংশ আছে কোম্পানি যারা শুরু করেছিল, সেই অংশটা বিনিময়ে অন্য কারোর থেকে পয়সা নিচ্ছে। অন্য কেউ কোম্পানিকে হয়তো পয়সা দিচ্ছে, তার বিনিময়ে তাকে তো কিছু পে করতে হবে, কোম্পানি অংশটা পে করছে, তাকে মানে বেসিক্যালি ইকুইটি বলা হচ্ছে। এবারে আমরা চাই যে ইকুইটিটা তাকে দিয়েছে, সেই ইকুইটির অনুযায়ী যাতে সেই ইকুইটিতে মানে বেসিক্যালি ইকুইটি পেলেও তো কিছু হবে না, কোম্পানি গ্রো করলে রিটার্ন বিজনেসটা গ্রো করলে তবে সেই ইকুইটির ওপর সে মানে কামাবে যে পয়সাটা কোম্পানিকে দিয়েছে। তাহলে এখানে বেসিক্যালি আমরা চাই রিটার্ন অন ইকুইটি যাতে 15% যাতে বেশি থাকে প্রতি বছর। ওকে, প্রতি বছরে কিন্তু এটা ক্যালকুলেশন হচ্ছে, প্রতি বছর যাতে কোম্পানির রিটার্ন অন ইকুইটিটা 15% বেশি থাকে। তবে আপনার অ্যাকর্ডিং যদি আপনি চান তাহলে আপনি এটাকে 20%ও করতে পারে। আমার অ্যাকর্ডিং 15% আমি এখানে করে দিচ্ছি। তাহলে গ্রেটার দ্যান 15 অ্যান্ড লেখার পর এবার ফিল্টার হচ্ছে রিটার্ন অন ইকুইটি, তো আমরা লিখলাম। এবার হচ্ছে আরওসি মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়মেন্ট। এবারে বেসিক্যালি কোম্পানি যদি পয়সার প্রয়োজন হয় দুভাবে পয়সা নিয়ে থাকে। এক তো আমি আপনাকে একটু আগেই বললাম যে অংশের বিনিময়ে পয়সা নিচ্ছে। এবার সেকেন্ড হচ্ছে ডেপ্থ। কোম্পানি বেসিক্যালি হয়তো কোনো ব্যাংকের কাছে গেল, সেখান থেকে বেসিক্যালি ডেপ্থও নিতে পারে, বেসিক্যালি লোন নিতে পারে, লোনের ওপর কোম্পানিকে আবার ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এটা হচ্ছে আরওসি। ওকে, তাহলে আরওসির বেসিক্যালি রিটার্ন অন ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবার এই যে ক্যাপিটালটা লোনটা নিল, তারপর রিটার্ন অন ইকুইটি মানে ইকুইটি যেটা হলো, তাহলে তার অ্যাকর্ডিং কোম্পানি কত ইন্টারেস্ট কিন্তু জেনারেট করতে পারছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যদি এটা না হয় তাহলে তো কোম্পানি বেসিক্যালি যে ডেপ্টটা নেয় সেটাকে সে পেও করতে পারবে না। ওকে, তাহলে আরওসি আমরা লিখব রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়মেন্ট, এটাও যাতে গ্রেটার দ্যান 15 থাকে, তাহলে বেসিক্যালি কোম্পানিটা একটু হলেও সেফ থাকবে। যদি এর থেকেও কম কামায় তাহলে তো আমার অ্যাকর্ডিং ভালো নয়, ঠিক হবে না। সো আপনি এটাকে 20%ও করতে পারেন। ওকে, এরপরের হচ্ছে প্রোমোটার হোল্ডিং। এবারে প্রোমোটার হচ্ছে যারা কোম্পানিকে যারা শুরু করেছিল। এবারে প্রোমোটার হোল্ডিং মানে প্রোমোটারের কাছে যারা কোম্পানিটা শুরু করেছিল তার কাছে কোম্পানি কতটা অংশ আছে, কতটা হোল্ডিং আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যত বেশি হোল্ডিং থাকবে কোম্পানির ততই কিন্তু বেনিফিট। কারণ যারা কোম্পানিকে শুরু করেছিল, এক্সাম্পল নিচ্ছি, ধরুন আপনি একটা কোম্পানিকে শুরু করলেন, এবার আপনার কাছে কোম্পানি শুধুমাত্র 5% হোল্ডিং আছে, তাহলে এবারে কোম্পানি যদি বছরে 100 কোটিও যদি প্রফিট করে নেয় তাহলে আপনার অ্যাকাউন্টে আসবে মাত্র 5 কোটি টাকা। আর যদি এই কেসেতেই যদি আপনার হোল্ডিং থাকতো 50%-এর, তাহলে যা কামাতো তার 50% আপনি পেতেন। আপনি পেলে কী হবে, আপনি আরও পরিশ্রম করবেন, কোম্পানিকে আরও গ্রো করে আপনি চেষ্টা করবেন। কিন্তু যদি আপনি কম পান, যদি আপনার কাছে ইকুইটি হোল্ডিং যদি কম থাকে, তাহলে আপনি হয়তো পরিশ্রম করবেন না যে কোম্পানিকে আরও গ্রো করতে হবে। সো যত বেশি ইকুইটি ততই কিন্তু কোম্পানির জন্য কিন্তু বেটার হবে ফিউচারের জন্য। তাহলে আপনি এখানে সিম্পলি প্রোমোটার হোল্ডিং লিখবেন। প্রোমোটার হোল্ডিং এটা বেসিক্যালি ছোটো কোম্পানির ক্ষেত্রে, বেসিক্যালি বড় কোম্পানির ক্ষেত্রে তো এটা কম হলেও চলবে, 30% হলেও চলবে। কিন্তু যেহেতু এটা আমরা পেনি স্টক স্মল ক্যাপ একদম কোম্পানিকে খুঁজছি, তাহলে বেসিক্যালি আমার অ্যাকর্ডিং 50% যাতে কোম্পানির কাছে থাকে। কারণ বেসিক্যালি কোম্পানি এখন ইনিশিয়াল স্টেজেতেই আছে, শুরুতেই আছে, তাহলে হোল্ডিং মানে প্রোমোটারের কাছে যাতে একটু হোল্ডিংটা বেশি থাকে, এটাই আমার বলার উদ্দেশ্য। তাহলে গ্রেটার দ্যান যদি আমরা 50 করে দিই, গ্রেটার দ্যান এই কারণে আমরা করছি কারণ 50-এর ওপরেও যে কোম্পানিগুলো হোল্ডিং থাকবে সেগুলো আমরা পেয়ে যাব। ওকে, তাহলে প্রোমোটার হোল্ডিং আপনি লিখলেন, অ্যান্ড আপনি ইউজ করবেন। অ্যান্ড ইউজ করার পর এবার হচ্ছে প্লেজ পার্সেন্টেজ। প্লেজ পার্সেন্টেজ মানেটা কি, বেসিক্যালি এবারে আপনি দেখলেন যে প্রোমোটারের কাছে 50% তো হোল্ডিং আছে, এবারে হয়তো 50%-এর মধ্যে ডেপ্থ আরও নেওয়ার জন্য হয়তো প্রোমোটারটা ডেপ্থ নিয়েছে, তার কারণে তো
কোম্পানি অংশ দেবে, তাহলে এটাকে বেশি বলে হচ্ছে প্লেজ পার্সেন্টেজ। আমি আপনাকে আরেকবার ভালো করে বোঝাচ্ছি। প্লেজ মানে হচ্ছে কোম্পানিটার যে ওনারটা আছে, যারা কোম্পানিটাকে শুরু করেছিল, তাদের কাছে মনে করুন 50% হোল্ডিং আছে। এবারে এরপর তারা তাদের অংশটাকে কাউকে বিক্রি করে দেয়নি, তারা কোনো ব্যাংকের কাছেই হোক তারা জমা রেখেছে, পয়সা নিয়েছে তার বিনিময়ে। এবার এটাতেও কিন্তু রিস্ক আছে, যদি কোম্পানিটা পয়সাটা পে যদি না করতে পারে তাহলে তো ইকুইটিতে প্রবলেম এসে যাবে। সেই কারণে প্লেজটা যত কম হয় তত কিন্তু কোম্পানির ক্ষেত্রেই কিন্তু বেনিফিট। ওকে, সেই কারণে প্লেজ আমরা এখানে লিখব প্লেজ পার্সেন্টেজ লেস দ্যান 5 লিখব। ওকে, 5 লিখবেন, বা যদি আপনি চান এর থেকে 0.25 করবেন তাহলে তো আরও বেটার হবে, তবে আমি এখানে 5ই করে দিচ্ছি। এবার আমি আপনাকে একবার রান দিস কোয়ারি করে দেখাচ্ছি। ওকে, দেখুন কোথায় ছিল প্রথমে 2200টা স্টকস, তারপরে হলো 180 প্লাস, তারপর 130 প্লাস। এবারে এই দুটো তিনটে ফিল্টার অ্যাড করার পরে দেখুন এখানে শুধুমাত্র আমাদের কাছে 18টা কিন্তু স্টকসের নাম চলে এসছে। ওকে, তাহলে আরও কয়েকটা ফিল্টার আমরা ইউজ করব, কারণ 18টার মধ্যেও আমরা একটু শর্ট লিস্ট করবো কোম্পানিগুলোকে, কারণ সেলস প্রফিট এগুলোও আছে, এগুলোকে আমরা অ্যাড করব। তাহলে তার আগে আপনি অ্যান্ড অবশ্যই ইউজ করবেন। তাহলে প্রমোটার প্লেজ আমরা এখানে এন্টার করলাম। এবার আমাদের চাই কোম্পানিটা যদি গ্রো করে, তাহলে গ্রো করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানিটা যাতে সেলসটা গ্রো করে। কোম্পানি যে প্রোডাক্টটা যেটা বিক্রি করেছে সেই প্রোডাক্টটা বিক্রি বেশি হলে তাহলে কোম্পানিটা প্রফিট বেশি কামাবে, প্রফিট বেশি কামালে কোম্পানিটা ওভারঅল গ্রো করতে পারবে। তাহলে সেলস বেসিক্যালি আপনি লিখবেন সেলস আমরা চাই সেলস গ্রোথ 3 ইয়ার্সে, মানে যদি এটা 1 বছর আমি করে দিই তাহলে 1 বছরে তো যে কোনো রিজনের কারণে কোম্পানিটা হয়তো গ্রো করতে পারে, সেলসটাকে বাড়াতে পারে। কিন্তু যদি 3 বছর কন্টিনিউস ভাবে কোম্পানিটা গ্রো করছে একই সেলস, তাহলে সেটা ভালো হবে আমাদের জন্য। ওকে, তাহলে এটা আপনি লিখবেন সেলস গ্রোথ 3 ইয়ার্স গ্রেটার দেন 15। এবারে যে কোম্পানিটা 20 করছে সেটাও আমাদের সামনে চলে আসবে। ওকে, এবারে আমরা লিখব প্রফিট গ্রোথ। প্রফিট গ্রোথ অগেন আমরা 3 বছরই করব, কারণ প্রফিটটাও থাকা ইম্পর্টেন্ট। শুধুমাত্র কোম্পানি বিজনেস করলেই তো হবে না, এন্ড অফ দ্য ডে কোম্পানির কাছে মানে প্রফিটটাও আসে চাই। যদি প্রফিট আসে তাহলেই কোম্পানিটা নেক্সট টাইম আরও বেটারভাবে পারফরমেন্স দিতে পারবে। ওকে, তাহলে এটা আমরা লিখব অ্যাগেন গ্রেটার দ্যান 15। যদি এবার আমরা রান দিস কোয়ারিতে ক্লিক করি তাহলে দেখুন 4টে কোম্পানি বাদ চলে গেছে, মানে হয়তো যার সেলস প্রফিট যার ভালো ছিল না সেগুলো কিন্তু বাদ চলে গেছে। ওকে, তাহলে প্রফিট হয়ে গেল। এবারে আমাদের বাকি আছে ভলিউম। ভলিউম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমরা একটা পেনি স্টককে খুঁজতে চাইছি, তাহলে পেনি স্টকের মধ্যে বেসিক্যালি লিকুইডিটির ইস্যু আছে। এবারে লিকুইডিটিটা কি, বেসিক্যালি হয়তো অনেক কম মানুষরা এই কোম্পানির শেয়ারকে কেনা বেচা করেছে। এবার মনে করুন আপনি হয়তো এই কোম্পানির কোনো একটা কোম্পানিকে আইডেন্টিফাই করলেন, করার পর আপনি অনেক বড় একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে দিলেন। এবারে কিছু সময় পর আপনার পয়সার প্রয়োজন এলো, আপনি সেটাকে সেল করতে চান। এবারে আপনার থেকে সেল তখন হবে যখন সেই পার্টিকুলার শেয়ারটার মধ্যে কোথাও না কোথাও কেউ বাই করতে চাইবে। আপনার পকেটে পয়সা তখন আসবে যখন কারো পকেট থেকে পয়সা বেরোবে। শেয়ার মার্কেট বেসিক্যালি এইভাবেই কাজ করে। তাহলে লিকুইডিটিটা যদি থাকে তাহলে আপনি খুব ইজিলি আপনার শেয়ারটাকে কিন্তু সেল করতে পারবেন। তাহলে সেই কারণে আমাদের এখানে বেসিক্যালি ভলিউম আমাদের এখানে এন্টার করতে হবে। ওকে, আপনি সিম্পলি ভলিউম লিখবেন। ভলিউম লেখার পর 1 বছর আমরা চলব, 1 ইয়ার অ্যাভারেজ আপনি ক্লিক করবেন। করার পর যাতে অ্যাটলিস্ট যেই স্টকটা আমরা খুঁজবো সেই স্টকের মধ্যে ভলিউম অ্যাটলিস্ট যাতে 2 লাখ হয়, মানে 2 লাখ যাতে ভলিউম, 2 লাখ মানুষের যাতে সেই পার্টিকুলার শেয়ারটার মধ্যে কেনাবেচা করছে, এটাই আপনি বুঝে রাখুন। তাহলে যদি এমনটা হয় তাহলে খুব ইজি হবে, যে কোনো সময় আপনি সেল বা বাই আপনি করতে পারবেন। ওকে, তাহলে আপনি এখানে গ্রেটার দেন 2 lakhs করে দেবেন, 1 2 3 4 5। ওকে, এবারে এটা 1 ইয়ারের হলো। এবারে এরপরেও কিন্তু আমি দেখতে চাই কোম্পানির যাতে প্রতি হপ্তাতেও যাতে এইরকমই ভলিউম যাতে থাকে। হয়তো 1 বছরে অ্যাভারেজ দেখা গেলো হয়তো আগের বছরে কোনো একটা সময় কোম্পানির ক্ষেত্রে ভলিউম একটু কোথা থেকে চলে এসেছে, সেই কারণে সেটাকে অ্যাভারেজ আপনাকে দেখিয়ে দিল। কিন্তু এই হপ্তাতে বা এই মাসেতে হয়তো ভলিউম নেই, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। সেই কারণে ভলিউমের যে 1 মান্থের যেটা অ্যাভারেজ আছে সেটাকেও আমাদের চাই। তাহলে আপনি অ্যান্ড অবশ্যই ইউজ করবেন। ভলিউম লেখার পর 1 মান্থ ক্লিক করবেন। 1 মান্থেরও আমার চাই যাতে 2 লাখ যাতে ভলিউম থাকে। যদি এমনটা থাকে খুব ইজিভাবে আমরা কিন্তু শেয়ারকে বাই সেল করতে পারবো। আননোন ওয়ার্ড 15 ভলিউম।
সরি এখানে যাও কিছু মিস্টেক হয়েছে, ওকে জাস্ট এ সেকেন্ড। আচ্ছা এখানে আমি অ্যান্ড ইউজ করিনি, দেখলেন অ্যান্ড না ইউজ করলে কিন্তু কোয়েরি রান হবে না, অ্যান্ড অবশ্যই ইউজ করবেন। সো এবার করলে আই থিঙ্ক হয়ে যাবে। ওকে, শুধুমাত্র 10টা কোম্পানি আমাদের সামনে কিন্তু এসছে, তাহলে কোথায় ছিল 2200টা স্টকস, যা কিন্তু অ্যানালিসিস করা কিন্তু ইম্পসিবল। এবার আপনার কাছে আছে 10টা স্টকস, তাহলে আপনি খুব ইজিলি কী ভাবছেন, আপনি যেই কোম্পানির নামগুলো আপনি দেখতে পাচ্ছেন চোখ কান বুঝে তাতে আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন? একেবারে এটা করবেন না। সবার প্রথমে আপনি এই ভিডিওটাকে আপনি ওয়াচ করুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাকে শিখিয়েছি যে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করতে হয়। এই 10টা স্টকস আপনার কাছে চলে এলো, এবার আপনি পার্টিকুলারভাবে এক একটা স্টকসের মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি করে দেখুন। যদি ফান্ডামেন্টাল অ্যাকর্ডিং ঠিকঠাক থাকে তাহলে প্রথমত আমি আপনাকে বলবো যে ছোটো ক্যাপিটাল আপনি ইউজ করুন। যখন আপনি দেখতে পাচ্ছেন যে গ্রোথ হচ্ছে, তারপরে আপনার অ্যাকর্ডিং পজিশনে আপনি বড় ক্যাপিটাল আপনি ইউজ করতে পারেন। ওকে, তবে আমি আপনাকে এটাই বলবো যে ডাইরেক্টলি আপনি ইনভেস্টমেন্ট করবেন না, সবার প্রথমে আপনি ফান্ডামেন্টালকে অ্যানালিসিস করুন। শর্টকাট কোনো দিন করতে যাবেন না, শর্টকাট করলেই কিন্তু ফাঁসবেন। সেই কারণে আমি আপনাকে বলবো ভালো করে শিখুন কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, তারপর এই 10টা স্টকসকে আপনি অ্যানালিসিস করুন। ওকে, এবারে অনেক মানুষরা আমার বলার পরেও কিন্তু দেখবে না, এর মধ্যে ইনভেস্টমেন্ট করে দেবে। কিন্তু আজ হয়তো এই 10টা স্টকসের ডেটা আপনার সামনে আসছে, হয়তো ভিডিওটা আপনি 2 মাস পর দেখছেন, হয়তো ডেটাই চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু আরও প্রবলেম আছে। সেই কারণে আপনি প্রসেসটা তো শিখে গেছেন, যখন আপনার ইচ্ছা হবে তখন আপনি এই প্রসেসটা ইমপ্লিমেন্ট করে কিন্তু পেনি স্টকসকে বেসিক্যালি অর্থাৎ স্মল ক্যাপ স্টকসকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। সেই কারণে আপনি লাইক অবশ্যই করে দেবেন, আর এই ধরনের ভিডিওস দেখতে আপনি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ওকে, তাহলে চলুন, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।